এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এডুকেশন এক্সপ্রেসে আপনাদের দর্শকদেরকে আমরা স্বাগত জানিয়ে আমাদের আজকের আলোচনা আমরা শুরু করব। আমি তীর্থ মুখার্জি, দক্ষিণখণ্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। নমস্কার। আমার সঙ্গে রয়েছেন আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ, অন্ডাল ভিলেজ হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক এবং সর্বোপরি একজন বিশিষ্ট সর্বজন শ্রদ্ধেয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাননীয় পার্থপ্রতিম পাল মহাশয়। নমস্কার। পার্থদা, আমরা আমাদের আজকের যে আলোচনা, সেই আলোচনা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বিদ্যালয় শিক্ষা, তার অগ্রগতি, বর্তমান অবস্থার পর্যালোচনা এবং ভবিষ্যতে আমাদেরকে আরও কিভাবে এগিয়ে যেতে হবে সেই বিষয়ে একটু আলোকপাত করা। এখন আমরা জানি যে বিদ্যালয় শিক্ষা এই বিষয়টা আলোচনা করতে গেলেই প্রথমে বিদ্যালয় জিনিসটা কি, তার যে প্রাথমিক ধারণা, সেই প্রাথমিক ধারণা আজকের বিদ্যালয় যেমন সেই রকম কিন্তু ছিল না। আমরা জানি যে প্রাচীন গ্রিক শব্দ স্কুল, সেখান থেকে স্কুল শব্দটি পরিবর্তিত হয়ে পরিমার্জিত হয়ে আধুনিক রূপে রূপান্তরিত হয়েছে, তাই তো? অবশ্যই। এবং আমরা জানি যে তখন যে স্কুল কথাটা, তার অর্থ ছিল লিজার, মানে লার্নিং ইন লিজার টাইম, এবং তার থেকে পরিবর্তিত হয়ে হয়ে আজকে এই জায়গায় আমাদের স্কুলের ধারণা তৈরি হয়েছে। এবং আমরা এটাও জানি যে এডুকেশন ইজ এ ডাইনামিক প্রসেস। এডুকেশন নিয়ে বিভিন্ন মানুষ, বিভিন্ন শিক্ষাবিদ, বিভিন্ন ব্যক্তিত্ব, তারা প্রতিদিন গবেষণা করছেন। এডুকেশনটা একটা সায়েন্স, একটা বিজ্ঞান, প্রতিদিন চর্চা হচ্ছে, প্রতিদিন বিভিন্ন রকমভাবে ভাবনা চিন্তা হচ্ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে শিক্ষাটা এই জায়গায় এসেছে। এইটা হচ্ছে আমাদের যেটা বিবর্তনের মধ্য দিয়ে, শিক্ষার বিবর্তনের মধ্য দিয়ে এই জায়গায় এসেছে। এখন আমাদের যে আজকের আলোচনা, সেই আলোচনায় আমি আমার শ্রদ্ধেয় পার্থদাকে শুরুতেই প্রশ্ন করতে চাই যে পশ্চিমবঙ্গের বর্তমান বিদ্যালয় শিক্ষায় অবস্থানটা কোন পর্যায়ে রয়েছে? দেখো তীর্থ, অবস্থান বিষয়ে বলতে গেলে যদি আমরা জাতীয় সংখ্যাতত্ত্ব ধরি, তাহলে পশ্চিমবঙ্গ উঁচুর দিকেই আছে, তৃতীয় বা চতুর্থ জায়গায়। আমরা জানি কেরল সবচেয়ে ওপরে আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, যেমন আমি 2018 এবং 2020 একটা সংখ্যাতত্ত্ব বলতে পারি, যেখানে স্কুলে ড্রপ আউটের সংখ্যা 3% থেকে
1.5% নেমে এসেছিল। সেটা ছিল ভারতবর্ষের মধ্যে সর্বাধিক। আচ্ছা, মানে আমাদের ন্যাশনাল যে জাতীয় যে স্তর, তার থেকে আমরা ছিলাম একেবারে 1 নম্বরে। তো এইভাবে অবস্থান বিচার করতে গেলে অনেক রকম জায়গা আছে। যেমন আরেকটা ধরো, আমাদের বিদ্যালয় থেকে যেসব পঠন পাঠনের যে বস্তুগুলো দেওয়া হয়, বই, খাতা, ব্যাগ, পেন্সিল, সব কিছু, কোথাও পুরো ইউনিফর্ম, জুতো, এই সমস্ত নিরিখে পশ্চিমবঙ্গের দেওয়ার হার 99.7%। যেগুলো অন্যান্য বড় স্টেট যেমন অন্ধ্রপ্রদেশ, গুজরাট, রাজস্থানের ভালো, আমাদের মতোই প্রায়, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, কর্ণাটকা, উত্তরপ্রদেশ, তাদের যেখানে 64, 75, 78%, সেখানে পশ্চিমবঙ্গ কিন্তু 99.7% আছে। তাহলে এটাও একটা অবস্থান ঘটল। আমাদের ড্রপ আউট, আমাদের ছাত্রছাত্রীদের যে পঠন পাঠনের যে ব্যবস্থা, বস্তু, সেইটা। আর পরিকাঠামোর দিক দিয়ে এখন তুমি যদি পশ্চিমবঙ্গের যে কোনো বিদ্যালয়ে যাও, খুব কমই আছে যেখানে পরিকাঠামোগতভাবে সেই বিদ্যালয় কোনোভাবে পিছিয়ে আছে। যথেষ্ট ক্লাসরুম, আমাদের এশিয়া সর্বশিক্ষা অভিযানের মধ্যে দিয়ে আমরা প্রচুর যেটা ইনফ্রাস্ট্রাকচার, ক্লাস, বিল্ডিং, স্মার্ট ক্লাস, তারপর প্রত্যেক বছরই পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেক স্কুলগুলোকে খেলার সরঞ্জাম দেন, মাঠ আছে। এবং এই যে সমস্ত কিছু দিক দিয়ে আমি নিজে প্রধান শিক্ষক ছিলাম প্রায় 22 বছর। আমি দেখেছি যে আমার পুরো কার্যকালে কিভাবে ধীরে ধীরে, বিশেষ করে 2011 সালের পর থেকে দারুণভাবে শিক্ষার জন্য প্রচুর ব্যয় এবং প্রচুর ব্যবস্থার প্রচলন হয়েছে। এ বলতে গেলে শেষ হবে না, আরো একটু বলি এই বিষয়ে। বলুন। যেমন ধরো, পড়াশোনার যে টিচারদের যে রেগুলার ট্রেনিং, সেগুলো এখন ডিজিটাল মাধ্যমে অনলাইনে করানো হচ্ছে। আমরা মহামারীর সময় দেখেছি যে যেটা আমরা আগে করিনি, যে ডিজিটাল মাধ্যম, অনলাইনের ব্যাপক ব্যবহার আমরা শিখেছি। যেখানে অনেক রাজ্যে পড়াশোনা প্রায় শিখে উঠেছিল, সেখানে পশ্চিমবঙ্গে কিন্তু অনলাইন শিক্ষা দারুণভাবে প্রচলিত ছিল পুরো প্যান্ডেমিক জুড়ে। এবং প্যান্ডেমিক জুড়ে মিড ডে মিলের যে বাচ্চাদের যে খাবার দেওয়া মাসান্তে, কিন্তু একসাথে সমস্ত কিছু দিয়ে দেওয়া হতো। এবং সেটা সেই সময় প্যান্ডেমিকের সময় যে গরিব বাড়ি থেকে যে ছেলেমেয়েরা আসতো, তাদের ভীষণভাবেই সেটা কাজে লেগেছে। সেই সময় বই দেওয়া হয়েছে প্রত্যেক মাসে। আপনারা মনে থাকবেন যারা সরকারি স্কুলে পড়েছেন, প্রত্যেক মাসে যাদের বাচ্চারা পড়েছে আর কি, প্রত্যেক মাসে পরীক্ষা নেওয়া হতো। সেই পরীক্ষার খাতা মূল্যায়ন করে তাদের ফেরত দেওয়া হতো। তাই সেই দিক দিয়ে অন্যান্য অনেক রাজ্য থেকে পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রের অবস্থান অনেক অনেক বেশি। পার্থদা, আপনার সঙ্গে আমি সম্পূর্ণ একমত যে আমরা যে প্যান্ডেমিক সিচুয়েশন, করোনার সময়, মানে 2018 পর থেকে যেভাবে পের করে এসেছি, সেই জায়গায় দাঁড়িয়ে 2024 যে হু বা সেন্সাসের যে রিপোর্ট, তাতে কিন্তু আমরা এখনো 77% থেকে 80%-এর মধ্যে লিটারেসি রেটে রয়েছি সারা ভারতবর্ষের মানচিত্রের ক্ষেত্রে। এবং আমাদের সেই সময় করোনার সময় থেকে আবার যে ঘুরে দাঁড়ানো, এর জন্য কিন্তু আমাদের সরকারের শিক্ষা বিষয়ে যে দৃষ্টিভঙ্গি, সেটা কিন্তু যথেষ্ট কাজ করেছে, পজিটিভ এবং পজিটিভ দৃষ্টিভঙ্গি, ঠিক। এবং আপনাকে আমি আরেকটা কথা বলে দিই, যেটা মানে এখন বিদ্যালয় শিক্ষা পশ্চিমবঙ্গের আলোচনা করতে গেলে যেটা না করলেই নয়, সেটা হচ্ছে মানে এই সরকারের বিভিন্ন যে জনমুখী প্রকল্পগুলি রয়েছে ছাত্র ছাত্রীদের সুবিধার্থে। এবং তার প্রথমই হচ্ছে যেটা সারা পৃথিবী জুড়ে আলোড়ন তৈরি করেছে, বিশ্বের স্বীকৃতি লাভ করেছে,
কন্যাশ্রী প্রকল্প, এবং এই কন্যাশ্রী প্রকল্পের জন্য একটা ছাত্রীর তার অনেক কিছু উপকার হয়েছে। এটা আমার কথা নয়, এটা মানে স্ট্যাটিস্টিক্স, এটা হচ্ছে ভারতীয় যে সমীক্ষা রিপোর্ট বলছে, যেমন মেয়েদের স্কুলে আসার, ছাত্রীদের স্কুলে আসার সংখ্যা বেড়েছে, স্কুল ছুট সংখ্যা, অর্থাৎ এই স্কুল ছুট সংখ্যাটা কমেছে, অনেক কমেছে। বিদ্যালয়ে বিগত মানে ওই ধরুন আপনি 10-12 বছরে প্রায় 14-15% এটা এনহ্যান্স হয়েছে। আরেকটা বড় কথা আমরা দেখতে পেতাম, মানে কিছু কিছু জায়গায়, মানে এখনো অবধি আমরা কিছুদিন আগেই বিদ্যাসাগরের 205তম জন্মজয়ন্তী পালন করে এলাম, তবু কিন্তু এটা লক্ষ্য করা যেত যে অনেকের তাদের অ্যাডাল্টহুড আসার আগেই তাদের কম বয়সে মেয়েদের বিয়ে হয়ে যেত। কিন্তু এই যে কন্যাশ্রী প্রকল্পের এককালীন 25,000 টাকা 18 বছরে পাওয়া যাবে, এই জিনিসটা কিন্তু ছাত্রীদেরকে, আমাদের মানে নারী শিক্ষাকে পশ্চিমবঙ্গের আমাদের অনেকটা এগিয়ে যেতে সাহায্য করছে। আরেকটা কথা আপনি খুব মানে অত্যন্ত কথাটা আমার ভালো লাগলো, যে যেখানে একটা সময় আমরা একটু পিছিয়ে ছিলাম, কিন্তু আমরা যে জায়গায় ঘুরে দাঁড়ালাম ভারতবর্ষের ক্ষেত্রে, এখন পশ্চিমবঙ্গ বিদ্যালয় শিক্ষায় একটা উন্নত জায়গায় সত্যি পৌঁছে গেছে। আচ্ছা পার্থদা, এখন আমি আপনাকে বলতে চাই, এই যে এত প্রকল্প, এই ধরুন কন্যাশ্রী, শিক্ষাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, স্কুলে আপনি একদম ঠিক বলেছেন যে কি পাওয়া যায় না, স্কুল ইউনিফর্ম, জুতো, আচ্ছা তারপর মোবাইল কিনতে টাকা দিচ্ছে, ট্যাব দিচ্ছে কেনার জন্য টাকা দিচ্ছে। আরেকটা দারুণ বললেন যে পরিকাঠামোগত উন্নয়ন, এই আরেকটা জিনিস পার্থদা, আমাদের যখন দেখবেন এই কিছুদিন আগে আনন্দ পরিসরের শিক্ষা, অর্থাৎ ছেলেমেয়েরা যেন মানে বিদ্যালয়ে এসে বিদ্যালয়ের ব্যাগটাকে তাদের বোঝা মনে না করে, এখানে আনন্দ করবে, আনন্দ করে মানে তারা শিখবে। এবং আমি পার্থদা আপনার কাছে একটা মানে প্রশ্ন রাখতে চাই, যে ধরুন এই যে বিদ্যালয় শিক্ষা এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, এইটা আমি উচ্চ শিক্ষার ক্ষেত্রে আগামী দিনে মানে আরো কি করলে বা ভাবনা চিন্তা করলে মানে আমাদের রাজ্যটা মানে আরো উন্নতির দিকে যায়, এই বিষয়ে যদি একটু আপনি আলোকপাত করেন তাহলে ভালো। দেখো, উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা এমনিতেই অনেক এগিয়ে আছি। তুমি যদি বলো ট্যালেন্ট পুল, মানে প্রতিভার যে ভান্ডার, এখন এত ইঞ্জিনিয়ারিং মেডিকেল কলেজ, এত ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল স্নাতক প্রতি বছর, মেডিকেল থেকে ইঞ্জিনিয়ারিংটা বেশি আমাদের দেশের বাইরে বা অন্যান্য রাজ্যে বাঙালি বা পশ্চিমবঙ্গের বিদ্যালয় শিক্ষা থেকে যাওয়া ছাত্রদের সংখ্যা প্রচুর বেড়েছে। এবং এই যে ট্যালেন্ট পুল, আমরা শুধু সারা ভারতবর্ষকে নয়, পরিসংখ্যান দেখলে দেখতে পাবে যে আমরা সারা বিশ্বে বাঙালি ট্যালেন্ট পুল যারা এই শিক্ষা ব্যবস্থা থেকে গেছে, সারা বিশ্বের বিভিন্ন প্রযুক্তির ক্ষেত্রে বিভিন্ন বড় বড় কোম্পানিতে তারা চাকরি করছে সাফল্যের সঙ্গে, এবং প্রতি বছর প্রচুর পরিমাণে বিদেশি মুদ্রা আয় করে দেশে ফেরত নিয়ে আসছে। আমি বলতে পারি 2024 সালে আমাদের বিদেশি মুদ্রা পড়াশোনা করে যে ছেলেমেয়েরা বাইরে চাকরি করতে গেছে, তাদের মাধ্যমে আমাদের, শুধু তাদের মাধ্যমে আমাদের বিদেশি মুদ্রা আয় হয়েছে প্রায় $100 বিলিয়ন। তাহলে এই যে ট্যালেন্ট পুল বা প্রতিভার যে ভান্ডার প্রতি বছর এই বিদ্যালয় শিক্ষা তৈরি করছে, তার অবদান শুধু শিক্ষা ক্ষেত্রে নয়, সামাজিক ক্ষেত্রে নয়, আমাদের ভারতবর্ষের অর্থনীতির ক্ষেত্রেও এরা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আর যদি বলতে যাও এখন যে পরিকাঠামো আছে তার উপর যে কিভাবে আমরা এগোতে পারি, সেটা অনেকটাই নির্ভর করছে যারা সিলেবাস ফ্রেমার, যারা সিলেবাস তৈরি করবে,
যারা বিষয় তৈরি করবে। আজ সারা বিশ্ব জুড়ে প্রচুর নতুন নতুন বিষয় উত্থাপিত হচ্ছে, যেখানে কাজের লোক দরকার, শিক্ষিত স্নাতক দরকার, এবং সেই শিক্ষিত স্নাতকদের নিয়ে এক একটা বিষয় বাড়বে সারা বিশ্ব জুড়ে। এখন যেরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এর এত গুরুত্ব চারিপাশে এত ছড়িয়ে পড়ছে, তো এই যে বিষয়গুলো সঙ্গে সঙ্গে তুমি খেয়াল করে দেখো, আমাদের পশ্চিমবঙ্গ কাউন্সিল, হায়ার সেকেন্ডারি কাউন্সিল এআই এর প্রয়োজন বুঝে সঙ্গে সঙ্গে গত বছর থেকেই 11-12 লেভেলে এআই শিক্ষার প্রবর্তন করেছেন। কোনো ছাত্র যদি চায় সেই বিষয়ে সে পড়াশোনা করতে পারে। তো বুঝতেই হবে যে পুরো ভাবনাটা অত্যন্ত প্রগতিশীল এবং এগিয়ে যাওয়া। ঠিক বলেছেন দাদা, আপনার সঙ্গে মানে সম্পূর্ণ একমত। আপনি যে কারিকুলাম বা সিলেবাসের কথা বললেন, সত্যি কথাই এখন আমাদের মানে পশ্চিমবঙ্গের যে সিলেবাস, যে টেক্সট বইগুলো করা হচ্ছে, মানে লিটারেচার থেকে হিস্ট্রি থেকে সমস্ত কিছু, এই টেক্সট বইগুলোর যে কারিকুলাম, সেই কারিকুলামগুলো অত্যন্ত আনন্দদায়ক, এবং কারিকুলামগুলো প্রত্যেকটাই হচ্ছে সায়েন্টিফিক কারিকুলাম। এবং এখন তো সামেটিভ বেসড পরীক্ষা হচ্ছে, আগের মতো তার দুটো পরীক্ষা নেই যে একটা হাফ ইয়ারলি হবে, একটা অ্যানুয়াল হবে। এখন সামেটিভ ইভ্যালুয়েশনের মধ্য দিয়ে আমাদের যে পর্যায়ক্রমিক ভাগ করে করে সিলেবাসকে মানে তুলে ধরা, এবং দেখবেন এখন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় যেটা রয়েছে যে ফরমেটিভ ইভ্যালুয়েশন, অর্থাৎ সে কতটা অঙ্ক শিখলো, a+b তার হোল স্কোয়ারের ফর্মুলা এবং তার অ্যাপ্লিকেশন শিখলো, সে কতটা মানে ন্যারেশন চেঞ্জ, ডাইরেক্ট টু ইনডাইরেক্ট করা, তার রুলস, তার অ্যাপ্লিকেশন শিখলো, সেটা নয়। তার এছাড়াও তার যে কোয়ালিটি, তার নান্দনিক কোয়ালিটি, তার সৃষ্টিশীলতা, তার পার্টিসিপেশন, তার পরিষ্কার পরিচ্ছন্নতা, তার ম্যানারিজম, এই সমস্ত জিনিসগুলোকে ভাগ করে 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 একটা মূল্যায়নের একটা মানে ভাগ রাখা হয়েছে, যে এই সমস্ত মডিউলগুলোর উপর একটা স্টুডেন্টকে ইভ্যালুয়েট করতে হবে। তার ইংরেজি, বাংলা, ইতিহাস যা শিখলো, বিজ্ঞান শিখলো, এর বাইরেও এই যে এই কারিকুলাম, এই যে ফ্রেম, এইটা অত্যন্ত মানে বিজ্ঞানসম্মত, অত্যন্ত ভালো। অন্যদিকে আরেকটা জিনিস মানে মানে এটা আমাদের মানে আমি বলছি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, অত্যন্ত মানে বেদনা নিয়ে বলছি, যে আমরা এটা দেখতে পাচ্ছি যে একটা উপর থেকে কেন্দ্রীয় মানে সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় শিক্ষানীতির মাধ্যমে কেন্দ্রীয় সরকারের যে কারিকুলাম বা তারা যে সিলেবাস, সেখানে কিন্তু এই জিনিসটা একটা অত্যন্ত খারাপ লাগছে যে আপনার ওখানে বলা হচ্ছে জ্যোতিষশাস্ত্রকে বিজ্ঞান বলা হচ্ছে। এই যে জ্যোতিষশাস্ত্রকে বিজ্ঞান বলে ঢুকিয়ে দেওয়া, তারপর ইতিহাসের মানে শাহজাহান চ্যাপ্টারকে বাদ দেওয়া, ইত্যাদি যে ভাবনা চিন্তাগুলো, এই ভাবনা চিন্তাগুলোর সঙ্গে পশ্চিমবঙ্গের চলমান শিক্ষা ব্যবস্থা, পশ্চিমবঙ্গের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থা কিন্তু একটি ভিন্ন মেরুতে অবস্থান করছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের ভাবনার সঙ্গে কেন্দ্রীয় যে শিক্ষানীতির যে ভাবনা, সেই ভাবনাটা মিল হচ্ছে না। এবং কেন্দ্রীয় সরকারের যে নিউ এডুকেশন পলিসি, সেই এডুকেশন পলিসিতে দেখা যাচ্ছে মানে প্রাইভেটাইজেশনের উপর, অর্থাৎ বিদ্যালয়গুলোকে ব্যক্তিমালিক, যেটা আপনি তুলে ধরার চেষ্টা করলেন, এবং সত্যি কথা আপনি অত্যন্ত ভালোভাবেই বলেছেন যে আমাদের এই সিস্টেম থেকে প্রচুর মেধাবী স্টুডেন্ট বেরিয়েছে। আপনি বলুন না, প্রফুল্লচন্দ্র রায়, জগদীশ চন্দ্র বোস, এনারা তো এই সিস্টেম থেকে বেরিয়ে এসছে। আরো নাম করতে গেলে তো প্রচুর বলতে হয়, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে, মানে যদিও উনি প্রথাগত শিক্ষা বেশি দূর এগোননি, আমাদের বাকি যে সমস্ত এখনকার যারা কৃতি ছাত্রছাত্রী বেরোচ্ছে, তারা তো এই সিস্টেম থেকে অনেকে বেরোচ্ছেন, এবং এই সিস্টেম থেকে বেরিয়েই তারা তাদের জায়গায় নিজস্ব মানে ক্ষেত্রে প্রতিষ্ঠিত হচ্ছেন। এখন পার্থদা, আমার যেটা মূল প্রশ্নটা হচ্ছে যে আমাদের
এই জনমুখী কর্মসূচি এইগুলো মানে আগামী দিনে আরো করে মানে পুরোপুরি 100% যদি আউটপুট পেতে চায়, মানে অর্থাৎ সমস্ত মানুষকে আমরা যেন কেরলের মতো আমরাও যেন 1 নম্বরে ভারতবর্ষে যেতে পারি, মানে সেটা করতে হলে আমাদের আরো কি পদক্ষেপ নেওয়া উচিত, কি করলে আরো ভালো হয়? দেখো, তোমার আগের উক্তির সূত্র ধরে বলি যে এই ফরম্যাটিভ এডুকেশন, দেখো ন্যাশনাল এডুকেশন পলিসিতে কেন্দ্রীয় সরকারেরই, ওখানে কিন্তু ফরম্যাটিভ এডুকেশনের উপর জোর দেওয়া হয়েছে, ঠিক তো? কিন্তু আমরা পশ্চিমবঙ্গ সরকার, এবার আমরা পশ্চিমবঙ্গ সরকার নিয়ন্ত্রিত স্কুলগুলোতে আমরা কিন্তু অনেক আগে থেকেই এই ফরম্যাটিভের উপর জোর দিয়ে আসছি, যে সারা বছর ধরে শুধু পরীক্ষা নয়, পরীক্ষার বাইরেও প্রতিদিন শ্রেণীকক্ষে সে কীরকম পারফর্ম করছে, সে কতটা মনোযোগ দিয়ে পড়ছে, সে সৃষ্টিশীল কিছু করছে কিনা, ভাবনা তার মাথায় আসছে কিনা, প্রত্যেকটা আমরা ফরম্যাটিভ মূল্যায়নের মাধ্যমে করছি আজ থেকে প্রায় 6-7 বছর আগে থেকে। এবং আজ নিউ এডুকেশন পলিসি, মানে আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, সেখানে বারবার বলা হচ্ছে ফরম্যাটিভ এডুকেশনের উপর জোর দেওয়া হবে। ভালো কথা, আমরা কিন্তু অনেক আগে থেকেই সেটা মেনে চলছি। আর তোমার মূল প্রশ্ন, আমি তোমার আগের সূত্র ধরে বললাম যে কি করে কেরলের সমান হওয়া যায়, সেটা অবশ্যই ধরো আমাদের এখনকার যা পরিকাঠামো আছে, যে ধরনের শিক্ষক শিক্ষিকা বিদ্যালয়ে আছেন, তাদের প্রচেষ্টা আরো বেশি করতে হবে এবং প্রথাগত শ্রেণী শিক্ষার বাইরে গিয়ে শিক্ষক শিক্ষিকাদের আরো একটু গভীরভাবে ভাবতে হবে যে, দেখো আমরা যে বিদ্যালয়গুলোতে পড়াই গ্রামাঞ্চলে, সেখানে ভাবতে হবে যে অনেকেই ফার্স্ট জেনারেশন লার্নার, তাদের বাড়িতে শিক্ষিত মা বাবা নেই, তাদের অনেক অর্থ দিয়ে নামি নামি ওই এডুকেশনাল ফ্র্যাঞ্চাইজি যেগুলো আছে সেগুলোতে পড়ানোর ক্ষমতা নেই, তারা নির্ভর করে বিদ্যালয়ে যে শিক্ষা দেওয়া হয় তার উপর। তাহলে শিক্ষক শিক্ষিকাদের আরও মনোযোগ দিয়ে সেই শিশুটির ভেতরে যে সুপ্ত প্রতিভা আছে সেটা বার করে আনার চেষ্টা করতে হবে, এবং সেটা সম্ভব। যে পরিকাঠামো আমাদের এই মুহূর্তে আছে, আমি একটা বিদ্যালয়ে 22 বছর প্রধান শিক্ষকতা করে যা বুঝেছি, যে পরিকাঠামো আছে সেই পরিকাঠামোর মধ্যেই সম্ভব যদি আরেকটু আমরা বেশি করে প্রচেষ্টা দিই। দ্বিতীয়ত, সিলেবাস তৈরির সময় এখনো আমাদের যে সিলেবাস আছে খুবই ডাইনামিক এবং ভালো, তবে সিলেবাস তৈরির সময় যদি আরেকটু খেয়াল রাখা হয় যে বিষয়গুলোকে আরো কি করে, প্রথম কথা যে তুমি যদি বলো আর্টসের সাবজেক্ট ইংরেজি বাংলা, এমনি দেখো বাংলায় আমাদের ভাষাটাকে জীবন্ত করার জন্যে, ভাষার গল্পের বই পড়া, কাহিনী পড়াকে ইন্টারেস্টিং করার জন্য আমাদের র্যাপিড রিডার আছে, সুন্দর সুন্দর। এবং সবচেয়ে মজার কথা যে বিষয়গুলো তুমি দেখো র্যাপিড রিডারে যে গল্পগুলো বাছা হয় সেগুলো একেবারে আধুনিক লেখক লেখিকাদের লেখা, যাতে একটা শিশু খুব দ্রুত সেই গল্পের সাথে, সেই বিষয়ের সাথে নিজেকে একাত্ম করতে পারে। এবং এছাড়া যে বিজ্ঞান বিষয়, এমনভাবে সিলেবাস ফ্রেমিং এমনভাবে প্রশ্ন হওয়া উচিত এবং প্রজেক্ট ওয়ার্ক যেটা আমাদের এখন কম্পালসারি, যাতে একটা শিশুর ক্রিয়েটিভ ভাবনা চিন্তা একটু উৎসাহিত হয়। এবং এইভাবে যদি আমরা, আমার ধারণা 6 থেকে 7 বছর যদি আমরা যে প্রচেষ্টা অলরেডি দিই তার যদি অন্তত 10% বর্ধিত করি, আমরা কেরলের কাছাকাছি পৌঁছে যেতে পারবো। বা ধন্যবাদ, আপনি যে আশার কথা শোনালেন, আমরাও স্বপ্ন দেখব। এখন পার্থদা, মানে আমাদের যেটা আরেকটা এই সরকার পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় আরেকটা ভালো দিক, একদম যদি শিক্ষা মানে ইতিহাস, শিক্ষাকে নিয়ে একটা জাতি একটা রাষ্ট্র দাঁড়িয়ে থাকে শিক্ষার উপরে। একটা খুব ভালো ইংরেজিতে কথা আছে, কথাটা হচ্ছে দ্য ডেস্টিনি অফ এ কান্ট্রি ইজ সেভড ইন ইটস ক্লাসরুম। একটা দেশ কতটা উন্নতি করবে, বিজ্ঞানে উন্নতি করবে, প্রযুক্তিতে উন্নতি করবে, সাহিত্যে উন্নতি করবে, সংস্কৃতিতে উন্নতি করবে, অর্থাৎ সমস্ত
দিক দিয়ে যদি একটা দেশ, একটা রাষ্ট্র, একটা জাতিকে উন্নত করতে হয়, উন্নতি চরম শিখরে নিয়ে যেতে হয়, তাহলে তার শ্রেণীকক্ষগুলোকে উজ্জ্বল করতে হবে। এবং একটা সময় ছিল ভারতবর্ষে এই শিক্ষা ব্যবস্থাকে, শিক্ষা নিয়ে তো প্রচুর গবেষণা, প্রথমেই বলেছি এতগুলো কমিশন হলো, কোঠারিয়া কমিশন, মুদালিয়ার কমিশন, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, একের পর এক কমিশন হয়েছে, ভাবনা চিন্তা হয়েছে। যাই হোক, আগামী দিনে আরো ভাবনা চিন্তা হবে। আমাদের দেশের সরকার শিক্ষা ক্ষেত্রে, শিক্ষার উন্নয়নের জন্য তাদের যে বাজেটের যে বরাদ্দ, সেই বরাদ্দের পরিমাণ বৃদ্ধি করবে। তাহলে কি হবে না, প্রযুক্তিগত শিক্ষার উন্নয়ন ঘটবে। আমাদের পাশাপাশি যে প্যারালাল যে এডুকেশন সিস্টেম যেগুলো হচ্ছে, যেমন বিভিন্ন টেকনিক্যাল এডুকেশন, সেগুলোর উন্নতি ঘটবে। এবং একটা ছাত্র, একটা স্টুডেন্ট, সে যে শুধু মানে পড়াশোনাতেই ভালো হবে তা নাও হতে পারে। কোনো ছাত্র হয়তো মানে ইলেকট্রিকের কাজ ভালো জানতে পারে, কোনো ছাত্র হয়তো মেকানিজমের কাজ ভালো জানতে পারে, কেউ হয়তো আরো ভালো উন্নত ইলেকট্রনিক্সের কাজ ভালো জানতে পারে, কম্পিউটার কাজ ভালো জানতে পারে। অর্থাৎ আমার মনে হয় যে পাশাপাশি যেটা আপনি বললেন, আপনার সুর ধরে কথাটাকে একটু এগিয়ে নিয়ে যায়, যে প্রযুক্তিগত উন্নয়নটা, প্রযুক্তিগত শিক্ষা, পেশাগত শিক্ষা, এই জিনিসগুলো যাতে আরো উন্নতি হয়, তার জন্য মানে আমার মনে হয় ভাবনা চিন্তা করলে ভালো হয়, এবং সেটা ভাবনা চিন্তা হচ্ছে। এবং আরেকটা জিনিস, আমরা শিক্ষা বিজ্ঞানকে যদি একটু বিশ্লেষণ করি, তাহলে এখনকার শিক্ষা ব্যবস্থা মানে এইরকম তো ছিল না। আগে কি ছিল? আগে ছিল শিক্ষা মানে গুরুমুখী শিক্ষা, গুরুদেব বলতেন আর ছাত্রছাত্রীরা সেটা শুনতেন। অর্থাৎ সেই থিওরি, সেই তখন বলা হতো এডুকেশন ইজ এ মনোপোলার সিস্টেম, একমুখী প্রক্রিয়া। এরপরে ভাবনা চিন্তার পরিবর্তন ঘটলো, ভাবনা চিন্তার উন্নয়ন বলল না, এ শুধু প্যাসিভ লিসনার হয়ে ছাত্রছাত্রী বসে থাকবে আর মগে জল ঢালার মতো গুরুদেব ঢেলে যাবেন, এটা ঠিক নয়। বললো ছাত্রছাত্রীদের পার্টিসিপেশনে লাগবে, স্টুডেন্টস পার্টিসিপেশন ভাবনা এলো। এবং তখন বলল যে এডুকেশন ইজ নট এ মনোপোলার সিস্টেম, ইটস এ বাইপোলার সিস্টেম। অর্থাৎ এখানে শিক্ষক যেমন পড়াবেন, পাঠদান করবেন, একজন স্টুডেন্ট সেই পাঠদানে তার প্রশ্ন করবে, তার জিজ্ঞাসা থাকবে, অংশগ্রহণ করবে, এবং তখন হলো দ্বিমুখী। তারপরে সমাজ আরো 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 এগিয়ে যেতে লাগলো, শিক্ষা নিয়ে প্রচুর ভাবনা, কমিশন তৈরি হলো, চিন্তা ভাবনা হলো। বললো যে না, এবার বায়না স্টুডেন্ট এবং টিচারের সাথে অভিভাবক অভিভাবিকাকেও যুক্ত করতে হবে, হলো ট্রাইপোলার সিস্টেম, অর্থাৎ সোসাইটিকে যুক্ত করতে হবে। এখন তো মানে বহুমুখী শিক্ষা, একটা বহুমুখী প্রক্রিয়া। এবং এখনকার এই তো আমাদের দেখছি বিদ্যালয়ে একদম সরকারিভাবে নির্দেশ আসছে যে অভিভাবক সভা করতে হবে। এর ফলে এর যে সুফল, সেই সুফলগুলো একটু বলুন। এই যে উদ্যোগগুলো, এই উদ্যোগগুলোর সুফলগুলো বা আগামী দিনের কি পজিটিভ সাইড বেরিয়ে আসবে একটু ভাবুন। দেখো, এই যে তুমি যেগুলো বললে যে মনোপোলার থেকে বাইপোলার থেকে এখন ট্রাইপোলার, আস্তে আস্তে বহুমুখী হয়েছে শিক্ষা। এবং আধুনিক শিক্ষা এবং আধুনিক সমাজ যে ধরনের শিক্ষিত মানুষকে দাবি করে, তাতে এইভাবে বহুমুখী না করলে তা কখনোই সম্ভব নয়। দেখো, এই যে অভিভাবক সভা যখন হয়, আমি নিজের বিদ্যালয়ে দেখেছি প্রচুর অভিভাবক প্রথমবার যখন আসেন আর কি, তো যখন শিক্ষক শিক্ষিকার মুখ থেকে সরাসরি তার ছাত্র, তার সন্তান, তার ছেলে বা মেয়ের সম্বন্ধে যখন কথা শোনেন যে তার কি অসুবিধে আছে, কোথায় সে পারছে, কোথায় সে পারছে না, শিক্ষার মানে ক্লাসরুমে তার ব্যবহার কেমন,
অনেক ক্ষেত্রে আমি দেখেছি বাবা মা বেশ অবাক হয়ে যান। কেউ বলেন বাড়িতে মুখ চোরা, বিদ্যালয়ের শ্রেণীকক্ষে এত কথা বলে। তাহলে এই যে মুখচোরা ছেলেটি শ্রেণীকক্ষে এসে কথা বলছে, এটাও কিন্তু বাবা মা জানা দরকার। তাহলে বাড়িতে বাবা মা তার নিজে যখন তার সন্তানের সাথে কথা বলবেন, তার সাথে প্রাত্যহিক ব্যবহারিক জীবনে যাবেন, তাহলে তার একটা ধারণা থাকবে যে আমি যে মুখচোরা যে ছেলেটাকে ভাবি আমার আসলে তার নয়। তাহলে আমাকেও বাড়িতেও তাহলে কোনো ব্যবস্থা করতে হবে যাতে সে আমার সাথেও স্বাভাবিকভাবে সবার সাথে, সমাজের বাবা কাকা দাদা সবারই সাথে সে স্বাভাবিকভাবে প্রতিক্রিয়াটা চালাতে পারে। এই যে অভিভাবকরা তার সন্তান সম্বন্ধে বিদ্যালয়ে এসে শিক্ষক শিক্ষিকার কাছ থেকে জানছেন, এই নলেজটা, এই জ্ঞানটা কিন্তু তাদের হওয়া দরকার। দ্বিতীয়, যদি পড়ার ক্ষেত্রে, আজকাল তো তুমি জানোই সবাই খুব নাম্বার কত পেলাম তাই নিয়ে খুব ব্যস্ত থাকেন। তো আমি কিন্তু অনেক অভিভাবককে দেখেছি এসে বলতে এখন আধুনিকভাবে যে ঠিক আছে স্যার, নাম্বার যাই পাক, শিখছে তো বাচ্চাটা, শিখছে কি? এই যে বিদ্যালয়ে এসে তারা কথা বলছে, তাদের যে শিক্ষা সম্বন্ধে ধারণাটা বদলাচ্ছে, যে নাম্বার নয়, ইঁদুর দৌড় নয়, শুধু আমার শিশু যদি বিষয়টার সম্বন্ধে তার সম্যক জ্ঞান বৃদ্ধি ঘটে, ভবিষ্যতে কর্মক্ষেত্রে সেটা তার ভীষণভাবে কাজে দেবে। এই যে উপলব্ধিটা অভিভাবকরা পাচ্ছেন বিদ্যালয় অভিভাবক সবাই এসে, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। এছাড়া এখন দেখো প্রত্যেক বছর সরকার থেকে কতগুলো ব্যবস্থা গ্রহণ করা হয়। যেমন একটা ট্যুর হয়, একটা ভ্রমণ হয়, দুটো ভ্রমণ হয়। একটা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক ভ্রমণ, যেখানে বাচ্চারা কোনো মিউজিয়ামে যায় দেখে আসে, বা কোনো বায়োলজিক্যাল পার্কে যায়, সেখানে গিয়ে গাছপালা চিনে আসে। আর একটা হচ্ছে কোনো ঐতিহাসিক স্থানে ভ্রমণ। দেখো যেখানেই বেড়াতে যাক, বেড়াতে যাওয়া মানে শুধু যে সেখানে গিয়ে একটা মিউজিয়ামে গিয়ে বিজ্ঞান সম্বন্ধে তার জ্ঞান বাড়ে তাই নয়। আমরা যেমন বিদ্যালয়ে করতাম, অনেক ক্ষেত্রেই ওই ট্যুরগুলো অর্গানাইজেশনের পরিচালনা করার অনেকটা ভার বাচ্চাদের দিতাম যারা একটু উঁচু ক্লাসে থাকতো। কাকে খাবারের অর্ডার দিতে হবে, টিফিনটা কি হবে, কিভাবে যাওয়া হবে, কিভাবে গোনাগুনতি করে বাচ্চাদের নিয়ে যাওয়া হবে বাসে, মানে ওদের একটা লিডার, এইটা হচ্ছে আসল ব্যাপার। একটা লিডারশিপ কোয়ালিটি তৈরি হয়, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তৈরি হয়, এবং তার বিভিন্ন বিষয় যে লজিস্টিক্স, তার সমাজের বিভিন্ন যে কোনো একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য যে লজিস্টিক জ্ঞান বা সাপোর্ট দরকার, সেটা সম্বন্ধে তার বিদ্যালয় জীবন থেকে তার দারুণ জ্ঞান তৈরি হয়। এবং এই যে সুফলটা তা ভবিষ্যৎ জীবনে, কর্মজীবনে দারুণ কাজে দেয়। এছাড়াও আছে ক্লাব সিস্টেম। দেখো বছর 3 আগে থেকে আমাদের বিদ্যালয়গুলোতে আমরা 4টে করে ক্লাব, যেখানে বড় বিদ্যালয় সেখানে 5টা 6টা করে ক্লাব তৈরি করেছি স্টুডেন্টদের মধ্যে থেকে। তার মধ্যে থেকে ক্লাবের প্রধান, উপপ্রধান এবং একটা মন্ত্রিসভা, পরিচ্ছন্নতা রাখা, মিড ডে মিল দেখা, এই যে প্রতিনিয়ত বাচ্চারা পড়াশোনার বাইরেও বিদ্যালয়ের আরও বিভিন্ন কার্যকলাপে নিজেদেরকে জড়িয়ে নিচ্ছে, সেই কার্যকলাপে নিজেদের অংশগ্রহণ করছে, এই প্রতি মুহূর্তে কিন্তু তার মস্তিষ্কের একটা উন্নতি হচ্ছে। সে পড়াশোনার বাইরেও আরও অনেক কিছু বিষয় জানছে, বুঝতে শিখছে, এবং যেটা ভীষণ দারুণ দরকারি কাজ, ডিসিশন নিতে শিখছে আমি কি করব। বাহ, ধন্যবাদ, খুব সুন্দর কথা বললেন। অর্থাৎ মানে বিদ্যালয়ে মানে শিক্ষার মূল উদ্দেশ্য কি, মানে একটা ভালো কথা শুনেছিলাম বা পড়েওছিলাম, বলছে এ গুড টিচার নেভার টিচার্স। আমি এই মানে কোটেশনটা পড়ার পর কিছুক্ষণ ভাবলাম যে গুড টিচার নেভার টিচার্স, তাহলে টিচারের কাজ কি? যখন এই প্রশ্নটা করলাম তখন উনি বললেন, পরে দেখলাম, এ গুড টিচার নেভার টিচস বাট হি গ্রোস দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্টস টুয়ার্ডস দ্য সাবজেক্টস। অর্থাৎ একজন প্রকৃত শিক্ষক পড়ান না, একজন প্রকৃত আদর্শ সফল শিক্ষকের কাজ হচ্ছে বিষয়ের প্রতি ছাত্র বা ছাত্রীর উৎসাহ বাড়িয়ে দেওয়া,
এবং এটা যদি করতে পারেন তাহলে ছাত্র বা ছাত্রী উৎসাহ পেয়ে গেলে সে বিষয়টাকেই আঁকড়ে থাকবেন। পার্থদা খুব সুন্দর কথা বললেন যে একটা ছাত্রকে উঁচু ক্লাসের বা ছাত্রীকে এই সমস্ত এডুকেশনাল এক্সকারশন বা একটা অন্য কাজের দায়িত্ব দিয়ে তার মধ্য থেকে তার যে পার্সোনালিটি ট্রেটস, সেই পার্সোনালিটি ট্রেটসগুলোকে নারিশমেন্ট করে সেগুলোকে বাড়িয়ে দেওয়া, যেগুলো তার আগামী জীবনের ক্ষেত্রে, আগামী চলার পথের ক্ষেত্রে, সংসার জীবন, সামাজিক জীবনের ক্ষেত্রে এই গুণগুলো কাজে লাগবে। যেমন শৃঙ্খলা শিক্ষা, একটা সংগঠন করার মানে শিক্ষা, সংগঠিত কিভাবে ভালো কাজ করতে হয়, নেতৃত্ব দেওয়ার একটা গুণাবলী, ব্যক্তিত্ব প্রকাশ করবে। এবং আমরা জানি যে শিক্ষার মূল উদ্দেশ্যটা অলরাউন্ড ডেভেলপমেন্ট, এবং শিক্ষা তো শুধু তার বৌদ্ধিক বিকাশ ঘটাবে না, তাহলে সে গ্রন্থকীট হবে যদি তার বৌদ্ধিক বিকাশ হয়। শিক্ষা একজন শিক্ষার্থীর অলরাউন্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ তার বৌদ্ধিক বিকাশের পাশাপাশি তার মানসিক বিকাশ, তার দৈহিক বিকাশ, তার সাংস্কৃতিক বিকাশ, চিন্তা ভাবনার বিকাশ, মানসিকতার বিকাশ। আধুনিক জীবন তাই দাবি করে, আধুনিক জীবন তাই দাবি করে, আধুনিক জীবন এটাই দাবি করে যে প্রকৃত শিক্ষা শুধু শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশ ঘটাবে না, সে অঙ্ক করতে, যোগ বিয়োগ করতে, গুণভাগ করতে, ইংরেজি লিখতে, লেটার লিখতে শিখবে না, সাথে সাথে তার পাশাপাশি তার বৌদ্ধিক বিকাশের পাশাপাশি হবে তার মানসিক বিকাশ, সাংস্কৃতিক বিকাশ, দৈহিক বিকাশ, সামাজিকতার বিকাশ। অর্থাৎ সে একটি সমাজের পরিপূর্ণ, সুস্থ, সুন্দর নাগরিক হিসেবে তৈরি হবে বিদ্যালয় শিক্ষা থেকে। এবং এই জায়গায় মূল যে আলোচনার বিষয় যে পশ্চিমবঙ্গের বিদ্যালয় শিক্ষা, সেই পশ্চিমবঙ্গের বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে কিন্তু এই সুযোগগুলো রয়েছে। অর্থাৎ একটা ছাত্র ছাত্রী, যেটা বললেন যে এক্সকারশন, একটা ভ্রমণমূলক শিক্ষায় নিয়ে যাওয়া, আমরা স্কুলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করি, আমরা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করি, সেখানে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে, তারা মানে বিভিন্ন যে ইভেন্ট, অরেঞ্জ রেস, লং জাম্প, হাই জাম্প, রিলে রেস, পটেটো রেস ইত্যাদিতে নাম দেয়, এবং তারা সুন্দরভাবে অংশগ্রহণ প্রচুর পরিমাণে বাড়ে, এবং অত্যন্ত তারা একটা সুন্দর আনন্দকর পরিবেশের মধ্য দিয়ে তারা এটা করে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখেছি, এটা একদম পরীক্ষিত সত্য, যে মেয়েটা লাস্ট বেঞ্চে বসে থাকে সেই মেয়েটা কিন্তু দেখি নাচের যখন প্রোগ্রাম হয় সে কিন্তু ফার্স্টে এসে অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর। এবং আমি আমার বিদ্যালয়ের অভিজ্ঞতা থেকে বলছি, আমার এই কয়েকদিন আগে শিক্ষক দিবস হলো, একটি মেয়ে মানে এত সুন্দর একক নৃত্য, এবং সে কোথাও শেখে না, তার শেখানোর মা বাবার ক্ষমতা নেই, তার আর্থিক অবস্থা নেই, কিন্তু সে কিন্তু পড়াশোনায় পিছন দিকে থাকে, উত্তরটা কম দেয়, হাতটা কম তোলে, কিন্তু তার সাংস্কৃতিক জিনিসটা আমরা কি করলাম, আস্তে আস্তে তার ওই সাংস্কৃতিক দিকটাকে বিকশিত করার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা নিলাম। এবং সরকার এই জিনিসগুলো ভাবনা চিন্তার মধ্যে রেখেছেন বলেই আজকে দেখবেন আনন্দ পরিসর হয়, আনন্দ পরিসরে ক্লাস, এবং আমরা ম্যাক্সিমাম শনিবার দিন নাটক করি, কুইজ করি, গান করি, এই সমস্ত করে ওরাও আনন্দ পায়, আমাদেরও একঘেয়েমি কাটে, খুব সুন্দর একটা মানে শিক্ষা এবং মানে সংস্কৃতির মেলবন্ধন ঘটানো যায়। এই রকম পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থা, সেই কারিকুলাম বা শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাটাকে আগামী দিনে মানে আমাদের আরো 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 করে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং আমাদের মানে এই সমস্ত কাজকর্মগুলোকে আরো সচল রাখতে হবে, যাতে বিদ্যালয়ে মানে বেশি সংখ্যক ছাত্রছাত্রীকে আমরা বিদ্যালয় মুখী করতে পারি, এবং আমাদের 100% অ্যাচিভমেন্ট, এই লক্ষ্যে আমাদের যদি এগিয়ে যেতে হয় লক্ষ্যে, তাহলে আমাদেরকে বিদ্যালয়টাকে এই যে প্রক্রিয়া, এই যে ধারা যেগুলো চলছে, এই সমস্ত জিনিসগুলোকে আমাদের ধরে রাখতে হবে, এবং আরো আরো বেশি করে আমাদের ছাত্রছাত্রীদেরকে
মানে বিদ্যালয়মুখী করতে হবে এবং গার্জেনদের সঙ্গে যে সভা সেই সভা করতে হবে, তাহলে আমাদের আগামী দিনে আরও আমরা আউটপুটটা ভালো পাবো। আচ্ছা পার্থদা, আমরা তো মোটামুটি আলোচনা সেকেন্ডারি লেভেলে, হায়ার সেকেন্ডারি লেভেলে করলাম। আমাদের যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গে, মানে যেটাকে আমরা বেসিক্যালি মানে কেজি নার্সারি থেকে 4 অবধি ধরি, যদিও এখন 5টাকেও প্রাইমারি সেকশনের মধ্যেই মানে ঢোকানো হচ্ছে। তো এই যে প্রাইমারি এডুকেশনে, এই প্রাইমারি এডুকেশনের একটা সময় যা ছাত্রছাত্রী আসতো, এখন কিন্তু সেই ছাত্রছাত্রীর সংখ্যা অনেক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এত প্রাইভেটাইজেশন স্কুলের মানে আগ্রাসন, তা হলেও কিন্তু আমি দেখেছি, আমি যে গ্রামে শিক্ষকতা করি সেখানে দেখেছি 4-5টি প্রাথমিক বিদ্যালয়, সেখানে 4-5টি প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু ছাত্রছাত্রী পরিপূর্ণ, অর্থাৎ ছাত্রছাত্রী রয়েছে। এবং এই যে প্রাথমিক এডুকেশন, প্রাইমারি এডুকেশন, এই প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে এখন পশ্চিমবঙ্গ মানে কেমন অবস্থায় রয়েছে? দেখো, আমাদের জাতীয় স্তরে আমরা একেবারে 1 নম্বরে নেই, মাঝামাঝি জায়গায় আছি। এবং তুমি যদি বলো যে কেরলের মতো একদম এগোনোর প্রশ্ন, তাহলে কিছু কিছু পরিবর্তন আনা দরকার। আমার যেটা মনে হয়েছে আর কি, নিজে শিক্ষকতা করতে গিয়ে, যে প্রাইমারি শিক্ষায়, প্রাথমিক শিক্ষায় আরো বেশি করে শিক্ষক শিক্ষিকাদের ট্রেনিংটা একটু বেশি দেওয়া দরকার। আচ্ছা। এবং তাদের উদ্বুদ্ধ করা। এমনিতে আমি যা দেখেছি এনরোলমেন্ট, তুমি যদি জাতীয় ইউডাইসের হিসেব দেখো 2024-এ পশ্চিমবঙ্গের এনরোলমেন্ট 1 থেকে 8 অবধি একদম দ্বিতীয় স্থানে আছে, 108%। আচ্ছা। এনরোলমেন্টের কোনো অসুবিধা নেই, এত প্রাইভেট স্কুল হওয়া সত্ত্বেও কিন্তু এনরোলমেন্টের কমতি হয়নি। এবং বাচ্চাদের বিদ্যালয়ে আনার জন্যে যে পরিমাণ উৎসাহবর্ধক ভাতা এবং বিভিন্ন বিষয় রাজ্য সরকার করেছে, তাতে বাচ্চা স্কুলে আসছে। কিন্তু যদি শিক্ষা স্তর উন্নতর কথা বলো, সেখানে আমার মনে হয়েছে যে নিয়মিতভাবে শিক্ষক শিক্ষিকাদের উৎসাহ দেওয়া এবং তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা দরকার, যে কিভাবে একটা শিশুকে প্রতি মুহূর্তে তাকে যত্ন করে, আদর করে, তার প্রতি মনোযোগ দিয়ে, এবং পড়ার চাপ বেশি, খেলার ভাগ বেশি থাকবে, সেইভাবে তাকে ধীরে ধীরে ক্লাস 5 এবং 6-এর দিকে এগিয়ে নেওয়া যায়। আমার মত এটাই, যে আমার মনে হয় যে আর এমনিতে শিক্ষা যে খারাপ চলছে তা নয়, একটু যদি শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, মনে হয় আমার ব্যবস্থাটা সিচুয়েশন ইমপ্রুভ করবে। ধন্যবাদ পার্থদা। মানে শিক্ষক শিক্ষিকাদের উনি বলছেন যে আরও বেশি বেশি করে মানে আধুনিক করে তুলতে হবে, অর্থাৎ মানে মোটামুটি একটা নির্দিষ্ট সময় অন্তরে, একটা নির্দিষ্ট সময় ধরে ধরে মানে ওরিয়েন্টেশন ক্যাম্প, ওরিয়েন্টেশন প্রোগ্রাম, ডিসকাশন, এইগুলোর মধ্য দিয়ে এবং আধুনিক শিক্ষা মানে ভাবনা, আধুনিক শিক্ষা ভাবনাকে কিভাবে মানে ক্লাসরুমে পৌঁছে দিতে পারবো বাচ্চাদের কাছে, এবং সেইটা করার জন্য পার্থদা বেশ ভালো কথা বলেছেন যে আরো বেশি ট্রেনিং মানে ব্যবস্থা করলে ভালো হবে। অর্থাৎ তাহলে শিক্ষাটাকে ট্রেনিংয়ের মাধ্যমে, ট্রেনিংয়ের উদ্দেশ্য কি? ট্রেনিংয়ের উদ্দেশ্য হচ্ছে যে শিক্ষাটাকে কিভাবে ছাত্রছাত্রীদের কাছে মনোগ্রাহী করে তাদেরকে স্কুলমুখী করা এবং শিক্ষা বিদ্যালয়ে তাদেরকে আকর্ষণটা বাড়িয়ে দেওয়া। তাহলে যদি আমরা বিভিন্ন রকম ট্রেনিং নিই, বিভিন্ন আয়োজন করে থাকি, বা সরকারি তরফ থেকে যদি আরও বেশি প্রশিক্ষণ, ওরিয়েন্টেশন প্রোগ্রাম, ক্যাম্প, ডিসকাশনের ব্যবস্থা করা হয়, তাহলে আগামী দিনে এই যে আমরা যে বিষয়টার উপর
আমরা আজকে আলোচনা করছি। বিদ্যালয় শিক্ষা ও সবার জন্য শিক্ষায় পশ্চিমবঙ্গ। আমাদের বিষয়টা হচ্ছে বিদ্যালয় শিক্ষা ও সবার জন্য শিক্ষায় পশ্চিমবঙ্গ। তাহলে সবার জন্য শিক্ষায় মানে এখনো সবার শিক্ষায় আমরা সবাইকে পৌঁছাতে পারিনি। তাহলে সবার জন্য শিক্ষা অর্থাৎ যেটা আগেই বললাম, এই সবার জন্য শিক্ষার জন্য পার্থদার একটা অত্যন্ত ভালো প্রস্তাব দিয়েছেন যে প্রাইমারি এডুকেশন লেভেলে আরও বেশি মানে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে ছাত্রছাত্রীদেরকে মানে বিদ্যালয়মুখী করার জন্য আমাদের উদ্যোগ নেওয়া প্রয়োজন রয়েছে। তাহলে আগামী দিনে আমরা আরও কাঙ্ক্ষিত যে লক্ষ্য, কাঙ্ক্ষিত ফল, সেই ফলটা আমরা লাভ করতে পারবো। আচ্ছা পার্থদা, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, এবং শেষ প্রশ্ন একটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাকে করতে চাই যে আমাদের যে আপওয়ার্ড ট্রেন্ড, লিটারেসি ওয়েস্ট বেঙ্গলের আপওয়ার্ড ট্রেন্ডে রয়েছে, এই আপওয়ার্ড ট্রেন্ডকে আমাদের মানে ধরে রাখা তো নিশ্চয়ই কর্তব্য, তার সাথে আমাদের আরেকটা জিনিস বলুন যে আগামী দিনে মানে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী আরও বেশি করে বিদ্যালয়ে আসার প্রয়োজন রয়েছে কিনা, এবং সেটা কিভাবে এলে আরও ভালো হবে এবং শিক্ষা ছাত্রছাত্রীদের উন্নতি হবে। দেখো, তুমি যে প্রশ্নটা করলে যে আরো বেশি করে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী বিদ্যালয়ে আসার দরকার আছে কিনা, অবশ্যই ওটা নিয়ে তো কোনো প্রশ্নই নেই। আমরা এখনো টিচার স্টুডেন্ট রেশিওতে আমরা এখনো শুধু রাজ্যকে দোষ দিয়ে লাভ নেই, কেন্দ্রীয় স্তরেও আমরা এখন অনেক পিছিয়ে। তাহলে সেইটা তো প্রাথমিকভাবে দরকার যে যাতে টিচার স্টুডেন্ট রেশিও 20:1 দাঁড়ায়, তাহলে খুব স্বাভাবিকভাবেই শিক্ষার উন্নতি ঘটবে, স্তর বাড়বে, প্রত্যেকটা শিশুর প্রতি আলাদা করে মনোযোগ দেওয়া যাবে এবং তার ফল 4-5 বছরই বোঝা যাবে, সেটা তো দরকারই। এছাড়াও যদি শিক্ষাকে কর্মমুখী করতে হয়, যে মানুষ তো এখন শিক্ষা নেয় কিসের জন্য, আমরা একটা চাকরি করবো, একটা ভালো রোজগারের রাস্তা তৈরি হবে, তাই আরো বেশি করে যদি কর্মমুখী করা যায় শিক্ষাকে, তাহলে অনেক বেশি বাচ্চারা আচ্ছা পড়াশোনার ক্ষেত্রে আকৃষ্ট হবে। এবং কর্মমুখী করার ক্ষেত্রে বাচ্চাটাকে পথ দেখাতে হবে, ছাত্র বা ছাত্রীকে পথ দেখাতে হবে অষ্টম শ্রেণীর পর থেকেই। আচ্ছা, যে সে নবম শ্রেণীতে গিয়ে মোটামুটি ঠিক করবে যে আমি জীবনে কি হতে চাই, আমি একজন টেকনোলজিস্ট হব, প্রযুক্তিবিদ হব, ডাক্তার হব, না একজন ইঞ্জিনিয়ার হব, না একজন ইলেকট্রিশিয়ান হব। সেজন্য আমাদের ভোকেশনাল ট্রেনিং আছে, যে যারা পড়াশোনায় খুব তুখোর নয়, সবাই তো সমান হবে না, তাদের যাতে তাদেরও যদি একটা বৃত্তি শিক্ষা হয়, একটা বৃত্তি নিয়ে সে বাঁচতে পারে সমাজে, তার জন্য ভোকেশনাল ট্রেনিং আছে। কিন্তু যারা সত্যিকারের উচ্চশিক্ষা যাবে, ধরো অনেক যারা এখন অনেক এরকম দেখা যাচ্ছে যে কেউ ইঞ্জিনিয়ার, ডাক্তার বা প্রযুক্তিবিদ হতে চাইছে না, সে বলছে আমি গবেষণা করব। তাহলে সে গবেষণার বিষয় একটা নবম শ্রেণীর ছাত্র বা ছাত্রী সে কোন বিষয়টা আমার ভালো লাগে বলতে পারে, কিন্তু আমি কোন বিষয় গবেষণা করব, কোন বিষয় গবেষণা করলে আমার ভবিষ্যৎ ভালো হবে, সেইটা বোঝা তার এবং তার বাড়ির লোকের পক্ষে সম্ভব নয়। তাহলে যদি ক্যারিয়ার কাউন্সেলিং, যে নবম শ্রেণীর পর থেকে গার্জেনদের বিদ্যালয়ে ডেকে, যেটা এখন আমাদের রাজ্য সরকারের পরিচালিত স্কুলগুলোতে গত 2 বছর আগে থেকেই শুরু হয়েছে, যে ক্যারিয়ার কাউন্সেলিং এর মাধ্যমে গার্জেনকে বিদ্যালয়ে ডেকে ছাত্রের সাথে বসিয়ে একটা দিক নির্দেশ দেওয়া, যে তার যদি কোনো একটা বিষয়ে বিশেষ পছন্দ থাকে, সেই বিশেষ পছন্দের বিষয়টা নিয়ে সে কোন কোন বিষয় পড়াশোনা করতে পারে, কোন কোন দিকে যেতে পারে, এবং একটা ছাত্রের বা ছাত্রীর মধ্যে যখন এই দিক নির্দেশটা ঠিক হবে, সে যখন তার সামনের পথটা দেখতে পাবে এবং সেই সামনের পথটা চললে তার ভবিষ্যৎটা সুরক্ষিত হবে, এই বার্তাটা যখন তার কাছে পৌঁছবে, তখন তাকে আর বলতে হবে না তুই পড়, কারণ সে তখন নিজেই শিক্ষার প্রতি আকৃষ্ট হবে এবং তার পেছনে এগোবে। তাই এই ক্যারিয়ার কাউন্সেলিং বিষয়টা
বিদ্যালয়ের নবম শ্রেণীর সময় থেকেই চালু করাটা ভীষণ জরুরি বলে আমার মনে হয়। আর জীবনমুখী শিক্ষার ব্যাপারটা কি? জীবনমুখী শিক্ষাটা করতে হলে কি ধরনের উদ্যোগ নেওয়া? একই তো, একই একই ব্যাপার, যে তুমি যদি শিক্ষাটাকে জীবনমুখী করতে, জীবনমুখী বলতে কি বোঝায়, তার ভবিষ্যৎ জীবনে সে কি করবে, সে কোন পেশাটা নেবে, সবাইকে তো করে খেতে হবে, তা কি পেশাটা নেবে, সে কি শিক্ষক হবে, সে কি গবেষক হবে, সে কি প্রযুক্তিবিদ হবে, তাহলে যখন সে, যে বললাম যে জীবনে আমার ভবিষ্যৎ কি দাঁড়াবে, শিক্ষার বিষয় যদি সেই মুখী হয়, তাহলে একটা শিশুকে বা একটা 14-15 বছরের ছেলে বা মেয়েকে আর বারবার তাকে পড়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে না। সে বুঝবে যে আমাকে এইভাবে যদি পড়াশোনা করি তাহলে আমার সামনে ওই ভবিষ্যৎটা আছে। তাহলে সেইভাবে যদি নবম শ্রেণী থেকেই করা যায় এবং তার বাড়ির অভিভাবককে ডেকে, কারণ একটা 9-এর বাচ্চা সে বুঝতে নাও পারে, তার একটা ভাষা ধারণা আছে, অভিভাবককে ডেকে যদি দিকটা নির্দেশ করে দেওয়া হয় তাহলে শিক্ষাকে জীবনমুখী করা যায়। ধন্যবাদ, অত্যন্ত সুন্দর কথা। মানে আলোচনার মধ্য দিয়ে আমরা যে কথাগুলো বেরিয়ে এলো, অর্থাৎ আগামী দিনে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা সাধারণের বাড়িতে আরও বেশি বেশি করে পৌঁছে যাবে, এই ভরসা, এই আশা আমরা আজকে এখানে ব্যক্ত করছি। এবং আলোচনার মাধ্যমে, সদর্থক আলোচনার মাধ্যমে বিদ্যালয় শিক্ষা এবং সবার জন্য পশ্চিমবঙ্গের শিক্ষা প্রত্যেকের বাড়িতে পৌঁছে যাবে, এইটা আমরা আশা করতে পারি। এবং আগামী দিনে আমাদের আশা থাকবে যে সরকার এবং শিক্ষাবিদ বা শিক্ষা অধিকর্তা যারা রয়েছেন, শিক্ষার সঙ্গে যুক্ত যে সমস্ত ব্যক্তিত্ব রয়েছেন, তারা আরও বেশি ভাবনা চিন্তা এই শিক্ষাকে নিয়ে করবেন, পরিমার্জন করবেন, পরিবর্ধন করবেন, সংশোধন করবেন, সংযোজন করবেন, আরও আলোচনা করবেন। এবং এই আলোচনা, সমালোচনা এবং সমস্ত কিছুর মধ্য দিয়ে আগামী দিনে পশ্চিমবঙ্গের যে শিক্ষা, বিদ্যালয় শিক্ষা, এই বিদ্যালয় শিক্ষা উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে। এবং বিদ্যালয় শিক্ষাকে উন্নতি করার সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গের যে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক মানচিত্র, এই মানচিত্র সমস্ত কিছুর পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ একটা মানে ক্ষুদ্র রাজ্য হয়েও, একটা দেশের একটা ক্ষুদ্র রাজ্য হয়েও আমরা আশা করব যে আগামী দিনে পশ্চিমবঙ্গ যাতে শিক্ষার ক্ষেত্রে, বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে আরও অনেক অনেক বেশি এবং অন্য রাজ্যের থেকে, অন্য রাজ্যের কাছে যেন একটা দৃষ্টান্ত রাখতে পারেন। এবং সেই দৃষ্টান্ত রাখার জন্য আমাদের যতটুকু প্রয়োজন চলছে, প্রতি মুহূর্তেই চলছে। এবার আমরা তো দেখছি যে আমাদের যে 11-12 সেটাও সেমিস্টার ভিত্তিতে করে দেওয়া হয়েছে। অর্থাৎ একটা ছাত্র বা ছাত্রীকে ওই 2 বছরের পড়াটা 3 ঘন্টার মূল্যায়নের মধ্য দিয়ে না রেখে একটা সায়েন্টিফিক অ্যাপ্রোচ সেমিস্টার পদ্ধতির মাধ্যমে 1st, 2nd, 3rd, 4th এবং মূল্যায়ন করার চেষ্টা হচ্ছে। যাই হোক, এই জিনিসগুলো অত্যন্ত ভালো মানে জিনিস, এই জিনিসগুলো অত্যন্ত বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করলে অবশ্যই এগুলো সমর্থনযোগ্য। এবং বিদ্যালয়ের যে শিক্ষা, বিদ্যালয়ের শিক্ষা আগামী দিনে আমাদের যেটা পার্থদা শুরু করেছিলেন, আপনার কথা দিয়েই শেষ করব, মানে যে পরিকাঠামোগত উন্নয়ন, এই বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন। আগে একটা ছাত্রীকে বিদ্যালয়ে এলে তার টয়লেট ছিল না, একটা ছাত্রের জন্য তার টয়লেট ছিল না, তার বিদ্যালয়ে এসে অস্বস্তি বোধ করত। আর আজকে আমাদের অত্যন্ত মানে ভালো লাগে, আজকে মেয়েদের অসুবিধা হলে তার জন্য ভেন্ডিং মেশিন থেকে তার যাতে শারীরিক সমস্যা দূর করা যায়, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় সেই ভাবনা চিন্তাটা উন্নতি ঘটেছে। অর্থাৎ ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে বিদ্যালয়ে, একদম আলো, ফ্যান, লাইট দেওয়া, একদম স্পেশিয়াস ক্লাসরুম রয়েছে, ঘর রয়েছে, আরও কি রয়েছে, বেঞ্চ, টেবিল, চেয়ার, ব্ল্যাকবোর্ড, টিএলএম সমস্ত কিছু রয়েছে, খেলার মাঠ আছে, লাইব্রেরি আছে, ল্যাবরেটরি আছে,
কম্পিউটার রুম আছে, এবং কম্পিউটার শুধু না, কম্পিউটার মানে গভর্নমেন্টের পক্ষ থেকে একজন করে ইনস্ট্রাক্টর দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেক স্কুলকে, যাতে করে কম্পিউটার শিক্ষাটাও এগিয়ে যায়। যাই হোক, আগামী দিনে আরও এগিয়ে যাবে এই আশা ভরসা রাখছি। আপনারা যারা দীর্ঘক্ষণ ধরে আমাদের এই আলোচনা শুনলেন, তাদেরকে আমরা আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার অগ্রজ বিশিষ্ট শিক্ষাবিদ এবং সংস্কৃতি মনস্ক ব্যক্তিত্ব পার্থদাকে। উনি ওনার বিগত জীবনের শিক্ষার অভিজ্ঞতাটাকে তুলে ধরলেন যেভাবে, তার জন্য ধন্যবাদ। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।